যে ভারতের কোলে কারা বসছে, এটা একটা বড় প্রশ্ন। দেখেন, আমরা 5ই আগস্টের পরে যখন সরকার গঠন হলো, 8ই আগস্টের কিছু পরে আমি দেখলাম যে মাসুদ ভাইদের দল বলছে যে ভারতের সাথে সুসম্পর্ক করা দরকার। যখন ভারত বিরোধী মনোভাব তুঙ্গে, ভারত যখন আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, বলছে বাংলাদেশিদের মেরে পা উপর দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে ঝুলে রাখবে, তখন বাংলাদেশের কোন রাজনৈতিক দল, এমনকি উপদেষ্টা পরিষদ একটা কূটনীতিক বার্তা ছাড়া আর কোনো কিছু করলো না, কোনো রাজনৈতিক দল মাঠে নামলো না। একমাত্র দল বিএনপি। আপনার ইন্ডিয়ান এম্বাসি আমরা অবরোধ করে আমাদের প্রতিবাদ জেনেছি, আমরা সীমান্তব্যাপী লং মার্চ করে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে লাইন গুলো কিন্তু আমাদের অনৈক্য তৈরি করে। দুইটা বিষয় একটু কথা বলতে হবে। এক নাম্বার কথা হচ্ছে যে তারেক সাহেব লন্ডন থেকে বাংলাদেশকে যেভাবে পরিচালনা করেছেন, একতাবদ্ধ করেছিলেন, যেটা বললেন, তাহলে আপনি কি বলবেন ভবিষ্যতের রাজনীতি এমনই হওয়া উচিত? বিদেশে থাকেন, মাঠে উনি তো 6 মাস পরেও তাই করতেছেন, 6 মাস পরে তাই করতেছেন, তাই না? আপনি দেখেন, হি হ্যাজ টু লিভ। 6 মাস পরেও তো তাই করতেছেন, মানে এইটাই হওয়া উচিত। আসলে মাঠে না গিয়ে আমরা ভার্চুয়ালি দেখলাম, না না, পৃথিবীর ইতিহাসে কি এগুলো নেই? আছে, মানে এইটাই থাকা উচিত কিনা আমি সেটা বলতেছি। ভবিষ্যতে তাই হওয়া উচিত কিনা? যদি বাংলাদেশে মাফিয়া সরকার থাকে, তারপরে আরো 6 মাস গেছে ভাই, তারপরে আরো 6 মাস গেছে ভাই, আপনি তারপরে 6 মাস গেছে। বাংলাদেশ কি আপনি মনে করেন এখন স্থিতিশীল রয়েছে? বাংলাদেশ কি এখনো নিরাপত্তার মধ্যে রয়েছে? স্থিতিশীল হওয়ার পরেই উনি আসবেন? না না, বাংলাদেশে কি এখনো নিরাপত্তার মধ্যে রয়েছে? মানে বাংলাদেশের যদি নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় তাহলেই উনি শুধু আসবেন? না না, আপনি পৃথিবীর ইতিহাসে দেখেন, অ্যাঙ্গোলার স্বাধীনতা যুদ্ধে যে নেতা ছিল, সেই স্বাধীনতার কতদিন পরে দেশে গেছে? আমি অ্যাঙ্গোলার কথা জানি না, আমি অ্যাঙ্গোলার কথা জানি না, এত অ্যাঙ্গোলার কথা জানি না। অ্যাঙ্গোলাটা খুঁজে বাইর করছেন, ভালো বাইর করছেন ভাই, পরে শিখাই দেন, এটা অন্য সময় কমুনে। এখন বক্তব্য হলো যে বাংলাদেশে এখন যে সরকার, সেই সরকারের তো আপনার স্ট্রেংথ নেই যে একটা লোককে সিকিউরিটি দেওয়ার মতো। আপনার বাংলাদেশে এখনো প্রতিবেশী রাষ্ট্রের না, আপনি দেখেন প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন চাইল্ডরা বাংলাদেশে রয়ে গেছে। এমনকি প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন চাইল্ডরা রয়ে গেছে এখন। এবং কিভাবে বোঝা যাবে যে ব্রেন চাইল্ডরা চলে গেছে? ব্রেন চাইল্ডরা চলে গেছে কিভাবে বোঝা যাবে? আপনি দেখেন, বাংলাদেশে যদি একটা আপনার এখনো পরাজিত শক্তি, মাফিয়া শক্তির যারা প্রশাসনে ছিল, পুলিশে ছিল, তারা এখনো বীর দর্পে বিভিন্ন আপনার প্রশাসনে রয়ে গেছে। এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির যে অবনতি হয়েছে এই সরকার। আমি আর কথা বলতে চাই না, অ্যাঙ্গোলার উদাহরণটা দেখে নিব না, এটা নিয়ে কথা বলতে চাই না। আমি আপনাদের একটু বলি, ভারত নিয়ে কিন্তু বিএনপির অবস্থান আমি সবসময় ডুবিয়াস দেখি। আপনার মনে থাকবে 2001 সালে, আমি শুধু 2001 সালে বলি, 2001 সালে ভারত ক্ষমতা আসার পরে প্রথম বলতে শুরু করেছিল যে বিবিআনার গ্যাস, বিএনপি বলতে শুরু করেছিল যে বিবিআনার গ্যাস সে পুরোটা দিল্লিতে রপ্তানি করতে চায়। সাইফুর রহমান বলেছিল মাটির তলে গ্যাস রেখে লাভ কি? আপনারা টাটাকে চিটংয়ে স্টিল মিল করার দিতে চেয়েছিলেন, একই রকম টাকা একটা দেওয়ার ক্ষেত্রে আপনারা ভারতের কথায় তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছিলেন। মানে বিএনপির কিন্তু বোঝা যায় না ভারত নিয়ে আসলে। না, তাইওয়ানের সাথে ভারতের সম্পর্ক ওইটা অন্য জিনিস। বিবিআনের গ্যাস বলেন আর আমাদের মাটির তলের গ্যাস, শেষ পর্যন্ত কি বাংলাদেশ ভারতের কাছে গ্যাস দিতে পারে নাই? তো কারণ শেখ হাসিনা জামাত ইসলামের বিরুদ্ধে আন্দোলন করছিল, বামদের নেতৃত্বে শেখ হাসিনা জামাত ইসলাম গ্যাস দেওয়ার ব্যাপারে আলাদা আন্দোলন করছে। তাহলে হাসিনা যখন গ্যাস বিক্রি করলো তখন তারা আন্দোলনটা করলো না কেন? হাসিনা কোথায় গ্যাস বিক্রি করছে? হাসিনা কোথায় গ্যাস বিক্রি করছে? এইবার আপনার 2016 সালে হাসিনা গ্যাস বিক্রি করেছে, ভারতের কাছে গ্যাস বিক্রি করেছে। কোথায়? ভারতের কাছে গ্যাস বিক্রি করেছে। আপনি আমার যুক্তিগুলো পড়েন, আপনি প্রতিটি ইতিহাস আমি আজকে বলে গেলাম, আপনি যাকে কোথায় ভারতের কাছে জামাত ইসলামী তো তখন আপনাদের লগে ছিল, আর জামাত ইসলাম আন্দোলন করে, ঠিক আছে, কিন্তু আপনারা গ্যাস দিতে চাইছিলেন, পুরা বিবিআনা দিল্লিতে চলে যাবে সরাসরি। সেটা তো আপনি চাইছিলেন, আমরা কি দিয়েছি? না, রক্ত দিয়ে দেখানো হয়েছে, এটা রক্ত দিয়ে 4 দিন হরতাল লাগছে রে ভাই। না না ভাই, এটা কিন্তু তখন জামাত বা আওয়ামী লীগ না, জামাত তখন আপনাদের লগেই, জামাত তো আপনাদের মন্ত্রী, আওয়ামী লীগ এবং বামরা, তেল গ্যাস বিদ্যুৎ মন্ত্রক রক্ষা কমিটি। না, তখন আমরা কোনো ভারতের কাছে আমরা গ্যাস বিক্রি করিনি, একমাত্র দল আওয়ামী লীগ গ্যাস বিক্রি করেছে। এই তথ্য আপনি দেখে নিন যে একমাত্র দল আওয়ামী লীগ যারা গ্যাস বিক্রি করেছে। আওয়ামী লীগের গ্যাস বিক্রির কথা আমি জানি না, আওয়ামী লীগ আর অ্যাঙ্গোলার কি ছাড়া আপনি আমাদের দিয়ে, আমি এটার মধ্যে আলাদা করে দেখবো না। আর আমি একটু আবার মাসুদ ভাইয়ের কাছে যাই। মাসুদ ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার ব্যাপারে কি আপনাদের প্রস্তাব ছিল? আপনাদের এক ঐক্যমত ছিল নাকি এটা কি ছিল আসলে? মানে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবেন, এটার ব্যাপারে আপনারা ডিড ইউ ডু? দুটো বিষয় একটু সংযুক্ত করে নেই। সেটা হচ্ছে যে আমাদের বলা হয়েছে যে আমরা একটাকে বলা হয়েছে ভারতে পালিয়েছে আর একটা পরাজিত শক্তি। তো এই জায়গায় আসলে আমাদের ক্লিয়ারেন্সটা থাকা প্রয়োজন যে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু বিষয়টা খুব পরিষ্কার। এটা নিয়ে এখন আর ধোঁয়াশা তৈরি যে বা যারাই করবেন, এই বিতর্কের জায়গাটা 2024-এ জুলাই আগস্টের মাধ্যমে আরো বেশি পরিষ্কার হয়েছে যে অতীতের বিষয়গুলোকে আর বেশি টানাটানি না করে বর্তমান এবং ভবিষ্যৎকে ধারণ করে এগিয়ে যাওয়াটার মধ্যেই আমাদের কল্যাণ। আমার মনে হয় সেই জায়গাটা পিছনে ফিরে ফিরে বারবার যখন আমাদের আর কোনো রেকর্ড বাজাবার সুযোগ নেই, আমাদের যারা মন্ত্রী ছিলেন, আমাদের যারা সংসদ সদস্য ছিলেন, ইভেন দো আমাদের যারা রাজনীতিতে ফাঁসির মঞ্চে গিয়েছেন, কোনো অন্যায়ের কাছে আপোষ করেন নাই, তাদের কোনো ভিডিও পাওয়া যাবে না, রেকর্ড পাওয়া যাবে না, অডিও কল পাওয়া যাবে না, অথচ এরকম ভিডিও কল পাওয়া যাবে বা অডিও বার্তা পাওয়া যাবে, সেরকম বিষয়গুলোকে সামনে রেখে তো এখন জনগণ ভাবছে যে আবার একদল ভারতের অনুকম্পা নিয়ে 16 বছর থাকার চেষ্টা করেছে, অঙ্গরাজ্য বানিয়েছে, ইলিশ মাছ আমরা খেতে পারিনি তাদেরকে পাঠানো হয়েছে। আবার এখন ঠিক একই কথা বলে জামাত ইসলামী
ইসলামীকে ওই সময় যেমন দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, জনগণ থেকে আলাদা করার চেষ্টা করা হয়েছে, ঠিক একই কথা যখন যদি আমি বলি, তাহলে আমাকে তো জনগণ ধরে নিবে যে আমি বোধহয় সেই একই পন্থা অবলম্বন করে আবার বাংলাদেশকে ওই একই রাষ্ট্রের করদরাজ্যে বা অঙ্গরাজ্যে বা তাদের অনুকম্পা নিয়ে বোধহয় আমরা আবার ক্ষমতায় যাওয়ার একটা ষড়যন্ত্র বা একটা পরিকল্পনা আমরা করছি। এটা যথার্থ হবে না এবং এই জায়গাটা দেশের জন্য কল্যাণ হবে না, সেটা আমাদের সকলেরই স্মরণে রাখা প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, আমার একটু ছোট করে জানতে চাওয়া আছে, আপনাদের যে মানে করদরাজ্যে পরিণত হওয়া আরেকটা দেশে, সেটা কি শুধু আওয়ামী লীগের এগেইনস্টই বলেন নাকি বিএনপির এগেইনস্টও বলেন? বিএনপিও ক্ষমতায় আসলে করদরাজ্যই হয়। এবং আপনাদের এই বয়ান কখনোই চেঞ্জ হয় না। 1971 সাল ছিল ভারতীয় ষড়যন্ত্রের তৈরি একটা কাহিনী, ওই ভারতীয় ষড়যন্ত্র, ওই ভারত বিরোধিতা, আপনারা এটা পপুলিস্ট জায়গা থেকে এই ব্যাপারটা বলতেই থাকেন এবং এটা ঠিক আছে, এটা বলতে হবে আমাদের, এবং এটা করে কিন্তু আপনারা মুক্তিযুদ্ধের বিতর্কিত করেন, কিন্তু আপনারা কিন্তু প্রতি মুহূর্তে মুক্তিযুদ্ধকে ছোট করেন, প্রতি মুহূর্তে 1971 সালকে অস্বীকার করেন, প্রতিটা মুহূর্তে আপনারা করতে থাকেন। এটা তো সত্য ঘটনা, এটা তো সত্য এবং আপনাদের সত্য আর অন্য সত্য তো আলাদা হইতে পারে। না, এটা আলাদা সত্য না। এই সত্যটা আমাদের মেজর জলিল উনিও বলে গেছেন। এখন দেখেন, মতিউর রহমান রেন্টুর লেখা একসময় পড়া হতো না, এখন তো সবাই পড়ছেন, জানছেন। কর্নেল রশিদ সাহেবের লাইফটাকে যদি ধারণ করা যায়, তাহলে ইতিহাসের যে অংশগুলো তিনি তুলে ধরেছেন, এগুলোকে তো কেউ চ্যালেঞ্জ করছে না। আমি হাইটসাইড একটা কথা বলি, মানে 1971 সালে যদি জামায়াতের অবস্থা, মানে জামায়াত যেটা চাইছিল সেটা যদি সফল হইতো, তাহলে কি হইতো আসলে? মানে ভারতের ষড়যন্ত্র করে আর কিছু করতে অতটা বাংলাদেশ স্বাধীন হতো না? এই তো স্বাধীন হতো, বাংলাদেশ স্বাধীন হতো, ভারতের সাহায্য ছাড়াও স্বাধীন হতো, অবশ্যই স্বাধীন হতো। এই যে স্বাধীন হয়েছে না, ভারতের বিরুদ্ধে লড়াই করে, আমি বলেছি 2024-এর আমাদের যে ছেলেরা, জনতা, ছাত্র, শিক্ষার্থী, মা বোনেরা এই আধিপত্যবাদ, মানে আপনারা এই কথাটা বলেন, আপনারা এই কথাটা রাজনৈতিক বক্তৃতা বলেন, ঠিক আছে মাসুদ ভাই, আপনি যদি এখন 2024-এ বলেন যে ভারত থেকে স্বাধীন হয়েছে বাংলাদেশ, আমরা খুব সিনসিয়ারলি বলি, এটা আমরা খুব সিনসিয়ারলি ভারত থেকে স্বাধীন হয়েছে বাংলাদেশ। এদেশে আমাদের দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি স্লোগান হয়েছিল? দিল্লি না ঢাকা, কেন এই স্লোগান হয়েছিল? এই স্লোগান আপনারা দিয়েছেন রে ভাই, আপনারা এই স্লোগান আপনারা দিয়েছেন। দিল্লি না ঢাকা স্লোগান ছিল না এখানের মধ্যে। দিল্লি না স্লোগান আপনাদের পুশ করা স্লোগান, এই স্লোগানের মধ্যে কোটা না মেধা ছিল, এই স্লোগানের মধ্যে হাসিনার